স্যার, আপনার গাড়িটা মুছে দেব? না, লাগবে না, আমার গাড়ি পরিষ্কার আছে। তাহলে যে কোনো একটা কাজ দিন। কি কাজ দেব? তাছাড়া তুমি এত ছোট, আর কাজ করতে চাইছো কেন? কি করব স্যার? কাজ না করলে খাবো কি? প্লিজ স্যার, যে কোনো কিছু কাজ দিন, আমি করে দেব। আর আপনি 10-15 টাকা দেবেন, তাই দিয়ে সকালের খাবারটা খাবো। রাতে খাইনি তো, খুব খিদে লাগছে। কথাটা শুনেই আজাদ সাহেব গাড়ি থেকে নামলো। কথাটা সত্যি বেশ লজ্জাজনক লাগলো। এই সময় এসে একটা 7 কিংবা 8 বছরের ফুটফুটে বাচ্চা না খেয়ে আছে। হায় রে দুনিয়া! আজাদ সাহেব ওর সামনে হাঁটু গেড়ে বসলেন। তোমার নাম কি? অবায়দুল আমার নাম, অবায়দুল ইসলাম। খুব কিউট নাম। কি স্যার, কোনো কাজ তো দিলেন না, তাহলে আসি, অন্য খদ্দের ধরতে হবে। তোমার খুব ক্ষুধা লাগছে? হ্যাঁ, রাতে খাইনি, আর কাল দুপুরে সামান্য ডাল আর ভাত খেয়েছিলাম। আজাদ সাহেব আর দেরি করলেন না, আমার হাত ধরে সোজা বড় একটা রেস্তোরাঁয় নিয়ে আসলেন। স্যার, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কথা বলো না। আজাদ সাহেব হোটেলে ঢুকে খাসির মাংস আর বিরিয়ানি অর্ডার করলো। ওয়েটার খাবার পরিবেশন করলো। নাও বাবু, খেয়ে নাও। কি এগুলো? আর আমি কেন খাবো? তোমার না ক্ষুধা পাইছে? পাইছে তো, কিন্তু কোনো কাম হয় নাই। কাজ করা লাগবে না, খেয়ে নাও। কি এগুলো? বিরিয়ানি আর খাসির মাংস। ও বাবা, এগুলো বড় লোকের খাবার। এসব আমার মতো রাস্তার ছেলের পেটে সইবে না, আমি খাবো না। চুপ করে খেয়ে নাও। আমার কাছে তো টাকা নেই এসব খাবার খাবার। কথা না বলে খাওয়া শুরু করে দাও। ছেলেটির প্রচুর ক্ষুধা লাগছিল, সেজন্য সে আর দেরি না করে খেতে লাগলো। জীবনে প্রথম হয়তো সে খাসির মাংস আর বিরিয়ানি খাচ্ছে। পেট পুরে খেয়ে নিল। পেট ভরেছে তোমার? আমার জীবনে এই প্রথম এত সুন্দর খাবার খেলাম, তাও আবার পেট পুরে। আচ্ছা ঠিক আছে, এবার বাসায় যাও। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু চিন্তা করেন না স্যার, আপনার ঋণ আমি শোধ করে দেওয়ার চেষ্টা করব। ওবায়দুল আজাদ সাহেবকে সেলাম জানিয়ে খুশি মনে বস্তির দিকে এগোতে লাগলো। রাস্তায় আসতেই আজাদ ওবায়দুলকে ডাকলো। এই দাঁড়াও। কি হয়েছে স্যার? এইটা রাখো। কি এটা আমাকে দিচ্ছেন কেন? তোমার কয়েকদিনের খাবার খাওয়ার টাকা। মাফ করবেন স্যার, আমি গরিব, ভিক্ষুক না। আজাদ সাহেব বুঝতে পারলেন ছোট হলে কি হবে, আত্মমর্যাদা আছে। ওবায়দুল আপন মনে দৌড়ে চলে গেল। আজাদ সাহেব আরো কিছু জিজ্ঞেস করত, কিন্তু ওবায়দুল দাঁড়ালো না। ওবায়দুলকে খাইয়ে আজাদ সাহেব যেন অন্যরকম আনন্দ পেলেন। আজাদ সাহেব কাজ শেষ করে বাসায় গেলেন। 1 সপ্তাহ পর একদিন আজাদ সাহেব হেঁটে হেঁটে রাস্তা পার করছিলেন। পেছন থেকে একটা দ্রুতগামী বাস আসছিল। আজাদ সাহেব খেয়াল করেন নাই। বাস এসে লাগিয়ে দিতে যাবে, ঠিক তখনই ওবায়দুল কোথা থেকে যেন দৌড়ে এসে আজাদ সাহেবকে টেনে রাস্তার সাইডে পড়ে গেলেন। ফল স্মৃতিস্বরূপ বাবুর কপালে একটা ক্ষত হলো। আজাদ সাহেব হতবাক হয়ে গেলেন। আর একটু হলেই তো তার খুব বড় কিছু হয়ে যেত। তিনি তাকিয়ে দেখতে পান ওবায়দুলের কপালে কেটে গেছে, রক্তে তার মুখ লাল হয়ে গেছে। আজাদ দৌড়ে গিয়ে ওবায়দুলকে তুললেন, তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে লাগলেন। আমার কিছু হবে না স্যার, আমাকে যেতে দিন। একটা কথাও বলবে না? তোমার কপাল দিয়ে রক্ত আসছে। কত রক্ত বের হয়েছে? এসব কিছুই না। আপনি আমার জন্য এত কষ্ট করছেন কেন? তুমি আমাকে এত বড় বিপদ থেকে রক্ষা করলে।
আপনি আমাকে আগের দিন ফ্রিতে খাইয়েছিলেন। আজাদ সাহেব আমাকে ডক্টরের কাছ থেকে মাথায় ব্যান্ডেজ করিয়ে দিল। ওবায়দুল, তোমার বাবা মা কোথায় থাকে বলো? আমি তাদের সংবাদ দিচ্ছি, তারা এসে তোমাকে নিয়ে যাবে। সাথে সাথে তার মন খারাপ হয়ে গেল, মন খারাপ করে থাকলো। কি হলো বলো, তোমার বাবা মা কোথায়? জানি না। মানে? আমি অনাথ। যখন একটু বয়স হলো তখন লোকের দৌড়ানি খেতাম, এটাই মনে আছে। তুমি কোথায় থাকো? ওই তো পাশের একটি বস্তিতে, কিন্তু ওখানকার মাতব্বর খুব বাজে লোক। তিনি চুরি ডাকাতি করতে বলেন, আর না করলে মারেন। সেই জন্য আর থাকি না, রাস্তায় থাকি। যখন লোকে দোকান বন্ধ করে তখন বারান্দায় থাকি। তোমার কষ্ট হয় না? না স্যার, কিসের কষ্ট? এতে আমার ভালোই লাগে, আর অভ্যাস হয়ে গেছে। জানেন, যারা এতিম অনাথ তাদের বেঁচে থাকা পাপ। তুমি এতটুকু, কিন্তু তোমার কথায় সবাই ইমপ্রেস হয়ে যাবে। আমি তোমার প্রতিটা কথায় ইমপ্রেস হয়ে গেছি। আচ্ছা, তুমি এখন যাবে কোথায়? জানি না, যেদিকে যেতে মন চাই। যাবে আমার সাথে? কোথায়? আমার বাসায়। থাকবে আমার বাসায় আমার সাথে। কিন্তু কেন? তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর তোমার তো থাকবার জায়গা নেই, আর আমার বাসায় থাকবার জায়গার অভাব নেই। থেকো আমার বাসায়। ওবায়দুল কি বলবে বুঝতে পারছে না। আর ওর যাওয়াই উচিত, কারণ ওর তো কোনো চালচুলা নেই। আর যখন জোর করছে তাই রাজি হয়ে গেল। আজাদ সাহেব হসপিটালের ঝামেলা মিটিয়ে ছেলেটিকে গাড়িতে বসে বাসায় নিয়ে যেতে লাগলো। স্যার, আপনার বাসায় কে কে আছেন? আমার ওয়াইফ আর একটা মেয়ে, তোমার থেকে একটু ছোট হবে। ওনারা রাগ করবে না তো? না, রাগ করবে না। ওরা বাসায় পৌঁছে গেল। এত বড় বাসা! আজকে থেকে তুমি এখানে থাকবে। সে তো খুব খুশি। ও মনের আনন্দে আজাদ সাহেবের সাথে বাসায় প্রবেশ করলো। এই নীলা, এই রেহেনা, এইদিকে আসো। ওনারা আসলেন। ছেলেটিকে দেখে অবাক হয়ে গেলেন। গায়ে ময়লা জামা কাপড় দেখতে নীলার ঘেন্না লাগলো। কে আপু? ওর নাম ওবায়দুর, আর হ্যাঁ, সবাই নীল বলে ডাকবে। আজ থেকে এখানে আমাদের সাথে থাকবে। আমাদের সাথে থাকবে মানে? ও কে? থাকে কোথায়? দেখতে তো মনে হয় বস্তিতে থাকে। ওর বাবা মা নেই, আর আজকে আমাকে ওই রক্ষা করেছেন। আজও না থাকলে জানি না কি হতো। তোমার জীবন বাঁচিয়েছেন, তাই বলে বাসায় নিয়ে আসবে? হাতে করে টাকা দিয়ে দিলেই হয়ে যায়। এই যে বাসা, কোনো অনাথ আশ্রম না। কি বলছো? এইটুকু একটা ছেলের সাথে এভাবে কথা বলছো কেন? আমার বাসায় থাকবে, আর ও থাকলে নীলাও খেলার সাথী হয়ে যাবে। লাগবে না ওর মতো নোংরা ছেলেকে, ওকে দেখেই বমি চলে আসছে। নীলা, মানুষকে ঘৃণা করতে নেই। ও এই বাসায় থাকবে, এটাই আমার শেষ কথা। স্যার, আমি থাকলে ওনারা অসন্তোষ হবেন। আমি চলে যাই। এত বড় বাড়ি আমার জন্য না, আমার জন্য ওই বস্তি যথেষ্ট। চুপ! আমার মুখে মুখে তর্ক একদম পছন্দ করি না। তুমি এখানে আমাদের সবার সাথে থাকবে, ব্যাস। আর আজ থেকে তুমিও এই পরিবারের একজন সদস্য। চলো, তোমাকে তোমার রুম দেখিয়ে দেই। আজাদ নীলের হাত ধরে উপরে নিয়ে গেলেন, গিয়ে একটা রুম দেখিয়ে দিলেন। এটা তোমার রুম, আজ থেকে তুমি এখানে থাকবে। বাবা, এত বড় রুম! এটা তো আমাদের বস্তির অর্ধেকের মতো। একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য জামা কাপড় আনতে দিয়েছি ড্রাইভারের কাছে, এখনই চলে আসবে। তারপর তুমি গোসল করে নেবে। আচ্ছা। নীলের তো খুব আনন্দ হচ্ছে, এত বড় বাড়িতে থাকতে পারবে। নীল খুব খুশি। খানিকক্ষণ পর ড্রাইভার এসে জামা কাপড় দিয়ে গেলেন। এইগুলো তোমার, যাও, ভেতরে বাথরুম আছে, ভালো করে গোসল করে আসো। নতুন জামা আমার? হ্যাঁ, এগুলো সব তোমার। জানেন, আমার না নতুন জামা নেই। লোকের পুরানো জামা কাপড় বাদ দিয়ে রাস্তায় ফেলে দিত, তাই আমরা তুলে নিয়ে এসে পড়তাম।
এখানে সব আছে, নতুন জামা, নতুন জুতা, নতুন প্যান্ট। যাও গোসল করে এসো, তারপর খেতে যাব। নীল দৌড়ে বাথরুমে চলে গেল গোসল করতে। গোসল করে একটা নতুন জামা আর নতুন প্যান্ট পরে বাইরে আসলো। স্যার, এখানে পুকুর নেই, বাথরুমে গোসল করা যায় না। পুকুরে দাপাদাপি করে গোসল না করলে মনের ক্ষোভ মেটে না। আছে তো, কাল থেকে তুমি আর আমি একসাথে পুকুরে দাপাদাপি করে গোসল করব। বাহ, নতুন জামা পরে তো একদম নায়কের মতো লাগছে। চলো খেয়ে নেই। তারপর দুইজন দুপুরের খাবার খেতে আসলো। নীলা খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল। নীল এসে বসতে নীলা খাবারের থালা রেখে রাগ করে উঠে চলে গেল। কি হয়েছে নীলা, না খেয়ে কোথায় যাচ্ছ? ওই বস্তির ছেলেকে দেখলে বমি আসে, ঘেন্না লাগে, আর ওর সাথে আমি খাবো না। বলেই দৌড়ে নিচের ব্যালকনিতে চলে গেল। নীল নীলার প্লেট নিয়ে ওর পিছু পিছু গেল। গিয়ে দেখলো নীলা মন খারাপ করে পুতুল নিয়ে বসে আছে। এই নীলা, খাবার সম্পূর্ণ না খেলে শরীর খারাপ করবে। এই নাও, খেয়ে নাও। তোর এত বড় সাহস, তুই আমার নাম ধরছিস? ছোট লোকের বাচ্চা, যা আমার সামনে থেকে। তোর কি লজ্জা নেই? কুকুরের মতো আমার আব্বুর সাথে আমাদের বাসায় কেন এসেছিস? স্যার নিয়ে এসেছেন। যা, চলে যা। দাঁড়া, তোকে তাড়ানোর ব্যবস্থা করছি। নীলা দৌড়ে বাইরে আসলো। আম্মু, ওই ছেলেটা যদি আমাদের বাসায় থাকে তাহলে আমি কিন্তু বাসা থেকে নানুর বাসায় চলে যাব। তোর সাথে আমারও চলে যেতে হবে। এটা তো বাসা না, অনাথ আশ্রম। আস্তে আস্তে আমাদেরকে বের করে দেশের সব ছেলেপুলেকে এখানে নিয়ে আসবে। এই, তোমাদের কি কোনো দয়া মায়া নেই? না, নেই। তোমার আছে? দেশের লোক কেউ নিয়ে আসছে না, আর তুমি নিয়ে আসছো। যত ঝামেলা যেন তোমার। নীলা, যা গিয়ে গুছিয়ে নে, আমরা চলে যাব। নীলা ওর রুমে চলে গেল। একজন অনাথের জন্য তো দেখি সুন্দর একটা পরিবারে অশান্তি সৃষ্টি হয়ে গেছে। স্যার, আমি একটা বস্তির অনাথ ছেলে। আমার জন্য আপনারা কেন ঝগড়া করছেন? আমি চলে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি চলে যাচ্ছি। না নীল, তুমি কোথাও যাবে না, আর কেউ যাবে না। সবাই একসাথে থাকবো। আমি থাকবো না এখানে। ওই ছেলে থাকলে আমি বাসা থেকে চলেই যাব। আম্মু, মানুষকে ঘৃণা করতে নেই। আর নীল এই বাসায় থাকলে তো তোমার ভালো। তোমার একজন খেলার সাথী হবে। ওকে দেখলেই ঘেন্না লাগে। আর খেলা? তুমি একটা বস্তির ছেলের জন্য বাড়িতে তোমার বউ আর মেয়ের সাথে খারাপ ব্যবহার করছো। আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না। তোমরা তো ঝামেলা সৃষ্টি করছো। নীল এই বাসায় থাকবে, এতে তোমরা কোনো কথা বলতে পারবে না। আচ্ছা, তাহলে আর এক কাজ করো, পুরো বস্তি এখানে নিয়ে এসো। আমরা গিয়ে বস্তিতে থাকছি। তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে এসব কথা বলছো? এই ছেলেটা আমার জীবন বাঁচিয়েছে, তাই তাকে বাসায় নিয়ে এসেছি। কি জীবন বাঁচিয়েছেন বলে বাসায় এনে রাখতে হবে? থাক না, তুমি কটা দিন দেখি না, তারপর খুঁজবে আমি ভুল করেছি কিনা। আচ্ছা, তোমার এতই যখন ইচ্ছা ওরে রাখবা, তা রাখো। তবে একটা কথা বলে দিলাম, ওই ছেলে যদি আমাদের সাথে কথা দূরে থাক, আমাদের সামনে আসে, তো খুব খারাপ হয়ে যাবে। কথাটা মাথায় রেখো, ও যেন আমাদের সামনে না আসে। ঠিক আছে, তবে মনে রেখো, একদিন তুমি নীলকে সব থেকে বেশি ভালোবাসবে। আম্মু, ওই ছেলে যদি আমার সাথে কথা বলতে আসে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। নীল, উপরে চলো, আর তোমরা খেয়ে নাও। আঙ্কেল আর নীল দুইজনে নীলের রুমে গিয়ে বসলো। নীল, তুমি ওদের কথায় কিছু মনে করো না। না, ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। আমি গরিব তো, আমার কোনো রাগ নেই। নীল, তুমি পারবে ওদের দুজনের মন জয় করতে। হ্যাঁ, পারবো। তুমি ওদের মন জয় করে নেবে। ওরা রাগ করেছে, এবার ওদের ভালোবাসা অর্জন করো, দেখবে খুব ভালোবাসবে। আঙ্কেল, আমি গরিব, এতিম, আমার জন্য আপনার সমস্যা হচ্ছে। তাই বলছিলাম কি, আমি আমার জায়গায় চলে যাই। দেখেন না, বড় ম্যাম সাহেব
আর ছোট ম্যাম সাহেব কত রাগ করেছেন। তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। আমাকে কথা দাও, তুমি কোথাও যাবে না। আমি কোথাও যাব না। নীলের বাসাটা খুব পছন্দ হয়েছে। ও যেন ওর কাছে সেই রূপকথার রাজপ্রাসাদ। কিন্তু দুইজন নারাজ। নীলের যে রুমে থাকতে দিয়েছে তার সবকিছু খুব দামি। নীলের কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। বিকাল বেলাতে নীল শুয়ে আছে তবে ফ্লোরে। তখন আজাদ সাহেব এসে এই অবস্থা দেখে, এই নীল, তুমি ফ্লোরে শুয়ে আছো কেন? এত দামি বিছানায় আমি শুয়ে থাকতে পারবো না। এমনিতেই ইটের ওপর শুয়ে থাকতে অভ্যাস হয়ে গেছে। তুমি আর আগের নীল না, আজ থেকে তুমিও আমার ছেলে। আর নীল যেমন ভাবে জীবনযাপন করছে তুমিও ঠিক তেমন ভাবে করবে। এটা তোমার বাসা। আচ্ছা ঠিক আছে। চলো বাইরে থেকে ঘুরে আসি, মন ভালো থাকবে। নীল আঙ্কেলের সাথে বাহিরে যেতে লাগলো। বাহিরে আসবার পর, আপু, আমার আইসক্রিম খাওয়াতে হবে। চলো এখনই খাওয়াবো। যাব, কিন্তু ওই ছেলেটা তোমার সাথে যাচ্ছে। হ্যাঁ, গেলে সমস্যা কি? আমি যাব না। ওই ছেলে তোমার সাথে গেলে আমি যাব না। ওর সাথে গেলে পেস্টেস থাকে না, লোকে কি বলবে? নীলা, একদিন বলেছি না মানুষকে ছোট করবে না? স্যার, আমার যেতে ইচ্ছে করছে না। আপনি আর ছোট ম্যাম সাহেব দুজনে যান, আমি রুমে থাকছি। না, তুমিও চলো। না আঙ্কেল, আমি যাব না, আমি রুমে যাচ্ছি। নীল দৌড়ে ওর রুমে চলে আসলো। ও গেলে নীলা যাবে না, আর বাবা মেয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। নীল রুমটা ঘুরে ঘুরে দেখছে। দেখে আন্টি রুমে বসে আছে। নীল ভয় ভয় রুমের দিকে পা বাড়ালো। আস্তে করে গিয়ে, ম্যাডাম। এই, তোর এত বড় সাহস, তুই আমার রুমে এসেছিস? ম্যাডাম, আমি আছি বলে আপনাদের খুব অসুবিধা হচ্ছে না? পাকা পাকা কথা বলছে। তোদের মতো ছেলেদের খুব ভালো করে চিনি। তোরা তোরা তো চোর। এখানে কি ধান্দা এসেছিস বল? আঙ্কেল আমাকে নিয়ে এসেছেন। নিয়ে আসলো আর কুকুরের মতো করে ছুটে আসলি? একটুও লজ্জা করলো না যে একজনের বাসায় গিয়ে থাকতে তাদের অসুবিধা হয়? তোদের তো লজ্জা নেই, থাকলে কি এখানে আসতিস? আপনি আমাকে বকা দিচ্ছেন? এই, তোকে তো তোর আঙ্কেল রেখেই দেবে, তো তুই থাক, আমাদের মাঝে আসিস না। দূর হয়ে যা রুম থেকে। নীলকে আরো অপমান করলো। কোনো উত্তর নেই নীলের কাছে, কারণ সে তো এতিম আর তাদের আশ্রয় থাকছে। অপমান সহ্য করলেও দুই বেলা পেট পুরে খেতে পারবে। একটু সহ্য করুক। তবে নীল পাথর হয়ে গেছে। মন খারাপ বা কষ্ট পেলেও কান্না করে না। ওর চোখে যেন পানি আসতে চায় না। আস্তে আস্তে রুমগুলো দেখতে লাগলো। সিঁড়ি দেখে সে সিঁড়ির ওপর দিয়ে ছাদে চলে গেল। গিয়ে দেখে অনেক ফুল গাছ, আর গাছে অনেক ফুল ধরেছে। তবে টবের গোড়ায় অনেক আবর্জনা, গাছের ঝরা পাতা পড়ে আছে। তাই সে আস্তে আস্তে গাছের পাতা পরিষ্কার করতে লাগলো। সুন্দর করে গাছগুলোকে গোছাতে লাগলো। পরিষ্কার করে গাছের গোড়ায় পানি দিতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর নীলা ছাদে আসলো। গাছগুলো সব নীলার। নীলা ছাদে এসে দেখে ছাদের ওপর নীল ওর গাছে কি একটা যেন করছে। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার গাছের ফুল ছিঁড়ছিস কেন? আমার গাছগুলো তুই নষ্ট করে দিচ্ছিস কেন? ম্যাম সাহেব, আমি গাছ পরিষ্কার করছিলাম, ফুল তুলছিলাম না। চোর কোথাকার! আমি দেখেছি তুই গাছের ফুল নষ্ট করে দিচ্ছিস, আর আমাকে মিথ্যে বলছিস। আপনি ভুল দেখেছেন। আমি কি ভুল দেখেছি? আমার মুখে মুখে তর্ক করছিস ছোট লোকের বাচ্চা? তোর এত বড় সাহস! নীলার খুব রাগ উঠে গেল। রাগের মাথায় সে ছাদের ওপর থাকা একটা ইটের টুকরো নিয়ে নীলের মাথায় আঘাত করলো, আর কপালে লেগে কপালে বেশ কেটে গেল। আর নীল চিৎকার দিয়ে কেঁদে উঠল। নীলের চিৎকার শুনে নীলা ভয় পেয়ে গেল, আর রক্ত দেখে তো খুব ঘাবড়ে গেল। আজকে আব্বু এসে খুব বকবে।
নীলের চিৎকার শুনে নিচ থেকে আঙ্কেল আর আন্টি আসলো। নীলের কপাল দিয়ে রক্ত পড়া দেখে আঙ্কেল দৌড়ে গিয়ে মাথা চেপে ধরল, তাড়াতাড়ি গামছা দিয়ে বেঁধে দিল। এই কিভাবে হলো এটা? কেটে গেল কিভাবে? নীলা ভয় তার আম্মুকে গিয়ে জড়িয়ে ধরল। নীল বলে দিলে আব্বু খুব বকা দেবে, মায়েরও দিতে পারে। নীল কথা বলো, কিভাবে লাগলো? কাটলো কিভাবে? আসলে আঙ্কেল, সিঁড়ি দিয়ে আসবার সময় পা হেঁচকে পড়ে গেছি, তাই কেটে গেছে। নীলের কথা শুনে নীলা একটু শান্তি পেল। যাক বাবা। কিভাবে? চলো, সাবধানে ছাদে আসতে হয়। কতখানি কেটে গেছে, তাড়াতাড়ি নিচে চলো। আঙ্কেল নীলকে কোলে করে নিয়ে ওর রুমে যেতে লাগলো। এদিকে নীলা ভয় ভয় আম্মুর সাথে যেতে লাগলো। নীল সত্যি কথা বললে নীলাকে খুব বকা দিত, কিন্তু নীল চায় না তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হোক। আঙ্কেল নীলের মাথায় ব্যান্ডেজ করে দিল, দিয়ে নীলকে শুয়ে দিল। বাহিরে আসবার পর, কিরে নীলা, তুই তো ছাদে ছিলি, দেখতে পাস নাই কতখানি কেটে গেল? সকালে আমায় সরিয়ে দিতে গিয়ে ও নিজে গড়িয়ে তলায় যাচ্ছিল, তখন কোনোইতে কেটে গেছিল। আর এখন? আমি গাছ পরিষ্কার করছিলাম। আঙ্কেল চলে গেল। নীলা ভেবে পাচ্ছে না ও মিথ্যে কথা কেন বললো। যাই হোক, নীলা তো, তবে নীলা জিজ্ঞেস করবে মিথ্যা কথা কেন বলল। আঙ্কেল গিয়ে নীলকে সেবা করতে লাগলো। আঙ্কেল, আমার কিছু হয়নি, এ তো স্বাভাবিক, এমন তো আমার প্রতিদিন কাটে, আপনি কেন চিন্তা করছেন? নীল সত্যি কথা বলো, সিঁড়ি দিয়ে পড়ে গেলে তো এভাবে কাটতো না। কি হয়েছে বলো তো আমাকে। সত্যি বলছি তো, সিঁড়ি থেকে নামবার সময় কেটে গেছে। সত্যি তো? আমাকে মিথ্যা বলছিস না তো? না। এবার আঙ্কেল রুম থেকে চলে গিয়ে নিজের অফিসে কাজ করছিলেন। তখন নীলা নীলের রুমে আসলো। এই ছোট লোকের বাচ্চা, যদি সত্যি কথা বলছিস তাহলে কিন্তু তোকে খুন করে দিব। চিন্তা করবেন না, আমি বলবো না, আপনি নিশ্চিন্তে থাকুন। তা তুই মিথ্যে কথা কেন বললি? আমি এমনিতে আপনাদের বাসায় এসে আপনাদের বিরক্ত করছি, তার উপর যদি বলে দিতাম তাহলে আঙ্কেল আপনাকে বকা দিত। এতই যখন বুঝিস তাহলে তুই চলে যাচ্ছিস না কেন? আঙ্কেল যেতে দেবে না, আর গেলে তিনি রাগ করবেন। জানি না কোথা থেকে আসে এসব আপদ, এসেই মাথা খারাপ করে দিচ্ছে। নীলা আরো কিছু অপমানজনক কথা বলে রুম থেকে চলে গেল। তবে নীল তেমন কিছু মনে করে নাই, কারণ এই পৃথিবীতে ধনীরা আছে গরিবদেরকে অপমান করার জন্য। নীল চুপচাপ শুয়ে রইল। তবে নীলা একটু সরিও বলল না। এইভাবে কয়েকটা দিন কেটে গেল। দিন দিন যেন ওদের অত্যাচার বাড়ছে, আর আঙ্কেলের ভালোবাসাও পাল্লা দিচ্ছে। এখন নীল বেশ সুস্থ। একদিন সকালে, নীল চলো, তোমাকে নীলার স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসি। নীলার সাথে তুমিও যেও, একসাথে দুজন। আব্বু, ওই ছেলেকে তুমি আমাদের স্কুলে কেন ভর্তি করবে? এতই যদি পড়ানোর ইচ্ছে হয় তাহলে কোনো গভর্নমেন্ট স্কুলে ভর্তি করে দাও, এমনিতেই তো ঝামেলা, তার উপর আবার স্কুলে। নীল তোমার সাথেই তোমার কিন্ডার গার্ডেন স্কুলে পড়ালেখা করবে। ওরে আমি একজন সৎ শিক্ষিত মানুষ বানাবো। হ্যাঁ, তোমারে তো সরকার সেই দায়িত্ব দিছে, দেশের সব অনাথ শিশুদের নিয়ে স্কুল তৈরি করো। প্রয়োজন হলে তাই করব। নীল গুছিয়ে নাও। নীল গুছিয়ে নিল। তারপর তাকে স্কুলে নিয়ে ভর্তি করে দিল। বই, খাতা, ব্যাগ ইত্যাদি নিয়ে বাসায় আসলো। কালকে থেকে নীলকে স্কুলে যেতে হবে। আর দুপুরে নীলা ক্লাস করে বাসায় এসে দৌড়ে আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলো। তারপর আম্মু নীলাকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। নীল দূর থেকে সেটা দেখে মন খারাপ হয়ে গেল। আজ যদি নীলের মা বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই তাকেও এইভাবে খাইয়ে দিত। নীলের ইচ্ছা করে দৌড়ে গিয়ে নীলার সাথে নীলও আন্টির কাছ থেকে খাইয়ে দিবে, কিন্তু গেল না। গেলেই খুব অপমান করবে। দূর থেকেই চেয়ারে বসে দেখতে লাগলো। নীলের চোখ ছলছল করছে।
আজকে তার মায়ের শূন্যতা বুঝতে পারছে। নীলা কত সুন্দর করে মায়ের কাছ থেকে খাবার খাচ্ছে। আজ যদি নীলের আম্মু থাকতো তাহলে নীলও এভাবে আদর পেত। নীল মন খারাপ করে বসে রইল। নীলাদের খাওয়া হয়ে গেলে নীল গিয়ে খেয়ে নিল। নীল যদি আন্টির ভালোবাসা পেত তাহলে আজকে তার থেকে সুখী আর কেউ থাকতো না, কিন্তু আন্টি তো খুব দুর্ব্যবহার করেন। নীল মন খারাপ করে উঠে ওর রুমে চলে গেল। তারপরের দিন সকালে স্যার নীলকে গুছিয়ে দিল স্কুলে যাওয়ার জন্য। আর নীলার তো গোছানো আছে। 8টার সময় বাস আসলো। নীলা, আজ থেকে তুমি আর নীল এক সিটে বসে স্কুলে যাবে, তাহলে দুষ্টু ছেলেরা তোমার টিফিন নিয়ে নিতে পারবে না। আমি হেঁটে যাব, তবুও ওর সাথে স্কুলে যেতে পারবো না। এই, আমি তোমাদের দুজনের সিট একই জায়গায় দিছি, যাও গিয়ে গাড়িতে বসো। আঙ্কেল দুইজনকে একই সিটে বসিয়ে দিল। নীলা জানলার ধারে বসেছে। নীল ভয় ভয় নীলাকে বলল, ম্যাম সাহেব, আমরা কি দুজন বন্ধু হয়ে থাকতে পারি না? আপনি অপমান করলে খুব কষ্ট হয়। কি তোর সাথে? তোরে তো আমাদের বাসার চাকর করতে ইচ্ছে করে না। আর কি কষ্ট! আমি কি তোকে তোর ওই বস্তিতে গিয়ে অপমান করেছি? দূর হয়ে যা আমাদের বাসা থেকে, তাহলে আর অপমান করব না। আমাদের বাসায় থাকতে হলে অপমান সহ্য করতে হবে। থাকতে পারিস থাক, না থাকতে পারিস জাহান্নামে যা। নীল আর কোনো কথা বলল না। নীলের খুব আনন্দ হচ্ছিল, জীবনে প্রথম স্কুলে যাচ্ছে। কিন্তু নীলার কথায় একটু মন খারাপ হয়ে গেল, কিন্তু সাথে সাথে মনটাকে স্বাভাবিক করে স্কুলে গেল। নীলের মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। নতুন জায়গায় কাউকে চিনে না। টিচার্স এসে নীলকে একটা সিটে বসিয়ে দিল। ক্লাস শুরু হলো, কিন্তু নীলের মাথায় তো কিছুই আসছে না। কোনো দিন তো বইতে হাত তো দূরের কথা, বই ছুঁয়েও দেখেনি। এভাবে খানিক ক্লাস পর টিফিন দিল। সব ছেলে মেয়ে এক জায়গায় বসে আছে, নীল আর নীলাও। ওর মধ্যে থেকে একটা মেয়ে বলল, কি রে নীলা, কে এই ছেলেটা? তোর সাথে আসলো? তোর কেউ হয় নাকি? হ্যাঁ, আমার আপু ওরে নিয়ে এসেছে। কোথা থেকে বলতো? কোথায় থাকে? ওই তো পাশের বস্তি থেকে। কি বলিস, বস্তির ছেলে? হ্যাঁ, একটা ভিখারি। কি ভাগ্য বস্তির ছেলে এত বড় স্কুলে পড়েছে। সত্যি বস্তির ছেলে কত ভাগ্য, তোর বাসায় থাকছে। তোর আব্বু যে দয়ার সাগর। এতে এদের টোকাইদের একদম প্রশ্রয় দিবি না, দিলে মাথায় এসে বসবে। আমি গরিব বলে আমাকে অপমান করছেন? তুই গরিব, তুই তো ফকিন্নি, আর তোর কি অপমান বোধ আছে? নীল ওখান থেকে চলে গেল। ওখানে থাকলে আরো বেশি অপমান করত। ওর কোনো জবাব নেই, কারণ নীল গরিব। এভাবে অপমান সহ্য করে বাসায় আসলো ছুটির পর। বাসায় এসে নীলা, আম্মু, ওই ছেলেটা সবার সামনে আমাকে ছোট করেছে, আমাকে অপমান করেছে। ওর কথা শুনে নীল তো আকাশ থেকে পড়ছে। বলে কি এই মেয়ে সব উল্টো। কি বলেছে? সবার সামনে আমাকে নিয়ে যা তা বলেছে। এই, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে অপমান করছিস? যে থালায় খাচ্ছিস সেই থালা ফুটো করছিস? এই বলে আন্টি নীলের দিকে এগিয়ে গিয়ে কাল বরাবর ঠাস করে একটা থাপ্পড় দিল। বিশ্বাস করেন ম্যাডাম, আমি ওনারে কিছু বলি নাই। উনি সব মিথ্যে কথা বলছেন। হ্যাঁ, আমার মেয়ে মিথ্যে কথা বলেছে, আর তুই সত্যি কথা বলেছিস। আজ তোকে তো এই বাড়ি থেকে বের করেই দেব। কাকে বের করে দেবে? আঙ্কেল দরজা দিয়ে আস্তে আস্তে বলল। তখন বাবু দৌড়ে গিয়ে আঙ্কেলকে জড়িয়ে ধরে বলল, আঙ্কেল বিশ্বাস করেন, আমি ছোট ম্যাম সাহেবের সাথে ঝগড়া করি নাই। উনি আমাকে ফাঁসিয়ে দিচ্ছেন। কি হয়েছে নীলা? আব্বু, তোমার ওই পালিত ছেলে আমার সবার সামনে অপমান করেছে, যা না তাই বলেছে। কি কি বলেছে আমাকে একটু বলো। ও বলেছে ও বলেছে ভুল হয়ে গেছে ম্যাম সাহেব। দাঁড়াও নীল,
নীলা মিথ্যা কথা বলতে হয় না। আজ আমি বলে দিলাম তুমি ওর সাথে খারাপ ব্যবহার করেছো, কিন্তু এমন একটা দিন হয়তো আসবে লজ্জায় এর সামনে আসতে পারবে না। তাই বলছি ঝগড়া করো না। আঙ্কেল, আর ম্যাম সাহেবকে বকা দিয়েন না। আমি ওনাকে অপমান করেছিলাম, ওনার সাথে ঝগড়া করেছিলাম, আমাকে ক্ষমা করে দিন। নীল, তুমি যাও, তোমার রুমে গিয়ে একটু বিশ্রাম নাও। নীল দৌড়ে চলে আসলো। সন্ধ্যাবেলায় দেখে নীলা ওর আম্মুর কাছে পড়তেছে। নীল ওর পড়া বুঝতে পারতেছে না, তাই বই নিয়ে আস্তে আস্তে ড্রয়িং রুমে এগিয়ে গেল। ম্যাডাম, আমি না কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দেবেন? ওরে বাবা, তুমি লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে বুঝি? ম্যাডাম, বুঝিয়ে দিয়েন না। আচ্ছা, আমি এখানে বসবো, আপনি মেম সাহেবকে পড়াবেন, তাই শুনে আমি পড়বো। তুই আমাদের থেকে দূরে চলে যা। আচ্ছা, তাহলে আমি ওই ফ্লোরে বসবো, ওইখান থেকে শোনা গেলে তাই শুনে শুনে পড়বো। জাহান্নামে যা, তাতে আমার কি, আমার সামনে থেকে যা। নীল মন খারাপ করে দূরে গিয়ে বসলো। আন্টি নীলাকে পড়াচ্ছে আর নীল তাই শুনে শুনে মুখস্থ করার চেষ্টা করছে। আসলে নীল বেশ মেধাবী, একবার শুনলেই তা ধরে রাখতে পারে। নীল এভাবে দূর থেকে পড়াশোনা করে নিল। আজও রাতের বেলায় নীলাকে খাইয়ে দিতে লাগলো আন্টি। সেটা দেখে নীলের বুকে শূন্যতা জেগে উঠল। নীল দূরে বসে বসে দেখছে, আর পাথর গলে টপ টপ করে পানি পড়তে লাগলো। নীল ওর চোখের পানি আটকে রাখতে পারল না, সে দৌড়ে ওর রুমে যেতে লাগলো। তবে আন্টি সেটা খেয়াল করলো। আন্টি ভাবছে ওর আবার কি হলো, এখন তো বকা দিল না। যাই হোক, নীলাকে খাইয়ে দিয়ে ওর রুমে শুয়ে দিয়ে কি মনে করে নীলের রুমের দিকে গেল। গিয়ে দেখে বাবু বালিশ আঁকড়ে ধরে কান্না করছে, খুব ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আন্টি ভেবে পাচ্ছে না, এত অপমান করলেও যে মন খারাপ করে থাকে, কান্না করে না, সে কি জন্য এত ফুপিয়ে ফুপিয়ে কান্না করে? ফুপাচ্ছে, তবে সেসব তো বাহির করতে চাইছে না। আন্টি রুমে গিয়ে জিজ্ঞাসা করলেন, এই ছেলে, কি জন্য কাঁদছিস? তোর এই ন্যাকামি কান্নার কারণ কি? নীল পিছন ফিরে দেখে আন্টি চোখের পানি মুছে বলল, জানি না, এমনি কান্না পাচ্ছে। তোদের আবার এমনি এমনি কান্না পায়? ম্যাডাম, আমি একটা কথা জিজ্ঞেস করব, মারবেন না তো? কি কথা বল। ম্যাডাম, সব আম্মুরা তাদের ছেলে মেয়েকে এভাবে যত্ন করে, এভাবে আদর করে খাইয়ে দেয়, যেভাবে আপনি মেম সাহেবকে দিতেন। হ্যাঁ, কেন? তাহলে যদি আমার আম্মু থাকতো, তিনিও আমাকে খাইয়ে দিতেন, আমাকেও খুব যত্ন করতেন, পড়িয়ে দিতেন, যেমন করে আপনি মেম সাহেবকে পড়িয়ে দেন। দিতেন না ম্যাডাম? প্লিজ বলুন। কথাটা শুনে আন্টি বাকরুদ্ধ হয়ে গেলেন। ম্যাডাম, সবার আম্মু আছে, আমার কেন নেই? আমারও তো আদর পেতে ইচ্ছে করে, আম্মুর কাছ থেকে খাইয়ে নিতে ইচ্ছে করে। আন্টি কি বলবে বুঝতে পারছে না। তিনি আস্তে আস্তে নীলের দিকে এগিয়ে গেলেন। আন্টিকে তার দিকে এগিয়ে যেতে দেখে নীল ভয় পিছিয়ে গেল। ম্যাডাম, ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে মারবেন না, আর কখনো বলবো না। আন্টি গিয়ে নীলের পাশে বসলো। তুই আম্মুর আদর পাস নাই? না, যখন জ্ঞান হয়েছে তখন থেকে লোকের অপমান গালাগালি সহ্য করেছি। জানেন, আমি দেখতাম অনেক আম্মুরা তাদের ছেলে মেয়েকে নিয়ে খুব সুন্দর করে রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন সেই ছেলে মেয়ের কান্না করলে তখন আম্মুরা তাদের কোলে নিয়ে যায়। আমারে সারাদিন মারলে কান্না পায় না, কিন্তু ওই দৃশ্য দেখলে খুব কান্না পায়। ম্যাডাম, আমি অনাথ আর গরিব বলে আল্লাহ আমার আম্মু দেয়নি, তাই না? আমার আম্মু থাকলে তিনিও খাইয়ে দিতেন। নীল? নীল অবাক হয়ে উনার দিকে তাকালো। তিনি নাম ধরে দেখেছেন। আন্টি উঠে সোজা নীলের রুম থেকে চলে গেলেন। নীল আবার শুয়ে পড়ল, কান্না করতে লাগলো। আসলে নীলের জন্ম থেকে তার উপর সবকিছু ঠিকঠাক যাচ্ছে না। আন্টি জানেন নীল রাতে খায়নি, সেজন্য তিনি নীলের জন্য খাবার নিয়ে ওই রুমে গেলেন। গিয়ে দেখেন নীল আবার ওর রুমে বালিশ কামড়ে ধরে কান্না করছে।
নীল খেয়ে নাও। আন্টির কথায় নীল উঠে বসে আন্টির দিকে তাকালো। চোখের পানিতে গাল বেয়ে পড়ছে। আন্টি এক হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিল। নাও, হা করো। ম্যাডাম। কিন্তু কথাটা শেষ করতে দিল না। চুপ। আজ থেকে কোনো ম্যাডাম না, আজ থেকে আমি তোমার আম্মু। কি ডাকবে না? নীল কি বলবে বুঝতে পারছে না, আর চোখের পানি এবার বাঁধ ছেড়ে দিয়েছে। কি ডাকবে না? আপনি বকা দেবেন না তো? আন্টি আর দেরি না করে নীলকে বুকের মাঝে আঁকড়ে নিলেন। না রে সোনা, তোকে আর বকা দেব না। তুই আজ থেকে আমাকে আম্মু ডাকিস। তুই আমার ছেলে হিসেবে এ বাসায় থাকবি। নীলের কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে, ভাবতেই পারবে না আন্টি ওরে আম্মু ডাকতে বলছে। এবার আন্টি একটু ধমক দিল। কি হলো, ডাকিস না কেন আম্মু? আম্মু। আমি তোর মা। আজ থেকে আর একদম কান্না করবি না, একদম বলবি না যে তোর আম্মু নেই। আমি তোর আম্মু। আপনি তাহলে আমাকে আর বকা দেবেন না তো? দেব, কথা না শুনলে বকা না মার দেব। যখন নীলা আমার কথা শুনে না, যেমন করে মার দিই তেমন করে তোকেও মার দিব। নে এবার খেয়ে নে। না খেয়ে খেয়ে কেমন রোগা হয়ে গেছিস, তোর তো শরীর খারাপ। আন্টি নীলকে খাইয়ে দিতে লাগলো। নীল চোখের পানি যেন বেড়েই চলেছে, থামছেই না। কি হলো, এখন আবার কান্না করিস কেন? না ম্যাডাম, কান্না করতে চায় না, তবুও পানি পড়ছে। এখনো ম্যাডাম বলছিস? আম্মু বল। ভুল হয়ে গেছে আম্মু, আর কান্না করব না। আন্টি বাবুকে খাইয়ে দিয়ে ওরে শুয়ে দিল, দিয়ে ওর রুমে চলে গেল। আন্টি তার ভুল বুঝতে পেরেছেন, ছেলেটার সাথে খুব দুর্ব্যবহার করেছেন। সবাইকে শুয়ে পড়ল, আর নীলও আজকে অনেক খুশি। নীল তার মাকে পেয়েছে। নীল আসলে খুব লাকি, সত্যি খুব লাকি। সকালবেলা ঘটল আরেক কাণ্ড। আঙ্কেল কিছু লোককে নিয়ে এসেছেন। তারা মূলত আসছে এতিমখানা থেকে। আঙ্কেলের এসব আর ভালো লাগছে না, অশান্তির সৃষ্টি হয়েছে। আর ওনার কাছে পরিবারের গুরুত্ব বেশি, তাই নীলকে এতিমখানায় দেবেন, সব খরচ নিজে নিয়ে। এনারা কারা আব্বু? এরা এতিমখানা থেকে এসেছে, ওখানে বাবুকে শিফট করে দেবে। আঙ্কেলের কথা শুনে নীলা আকাশের চাঁদ হাতে পেয়েছে। নীলা দৌড়ে গিয়ে নীলকে ডেকে নিয়ে আসলো। কি হয়েছে? নীল, আমাকে তুমি ক্ষমা করে দিও, তোমাকে এখানে রাখতে পারছি না। তবে চিন্তা করো না, আমি তোমাকে খুব ভালো জায়গায় রাখবো, আর প্রতিদিন দেখা করে আসবো। নীলের মন খারাপ হয়ে গেল, তবু হাসি মুখে বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওখানকার লোকেরা নীলকে নিয়ে যেতে লাগলো। তখনই আন্টি বলল, এই নীলকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? নীলকে এতিমখানায় দিয়ে দিছি, আমার অশান্তি ভালো লাগছে না। এতিমখানায় এতিমরা থাকে, কিন্তু নীলের তো আমি আছি। তো ও কেন এতিমখানায় যাবেন? কি বলছো আম্মু? আপদ বিদায় হচ্ছে? তুমি চুপ থাকো। আর নীল কোথাও যাচ্ছে না, আমাদের সাথে এখানেই থাকছে, এই বাড়িতে। তোমার অসুবিধা হবে? নীল আমার ছেলে, আমার বাসায় থাকলে কোনো অসুবিধা নাই, থাকবে আমাদের বাসায়। আম্মু, তোমার মাথা ঠিক আছে? ওই ছেলেকে বের করে দাও। না, ও আমাদের সাথে থাকবে। আপনারা চলে যান, নীল কোথাও যাবে না। নীলা রাগ করে ওর রুমে চলে গেল। আর আঙ্কেল বলল, তুমি নীলকে? হ্যাঁ, আমি নীলকে মেনে নিয়েছি, আর কাল রাতে নীলকে নিজের হাতে খাইয়ে দিয়েছি। নীল, আমি তোমার কে? আম্মু। এ বলে নীল দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। এভাবে প্রায় 10টা বছর পার হয়ে গেল। নীলকে সবাই ভালোবাসে, তবে নীলা খুব ঘৃণা করে, সহ্য করতে পারে না, এমনকি মেরে ফেলতে চায়। এত রাগ! আর নীলা রুম থেকে সেটা দেখে খুব রেগে গেল। নীল ওর বাবা মাকে বশ করে দিয়েছে। নীল এক
আন্টি আর আঙ্কেলের অনেক প্রিয় পাত্র। তারা দুইজন খুব ভালোবাসেন বাবুকে। কিন্তু নীলা নীলের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। সারাদিন নীলকে অপমান করে, মুখে যা আসে তাই বলে, আর নীল নীরবে সব সহ্য করে নেয়। আজকে কলেজে গিয়ে দেখে নীল ওর বন্ধুদের সাথে বসে আছে। নীলা সেখানে গিয়ে, এই ফকিন্নি, লাট সাহেবের মতো বসে আছিস? তো আমি বলছিলাম আমার নতুন জুতা আনতে, বাসায় এনেছিস তো? ম্যাম সাহেব, এসব কথা এখানে না বললেই কি নয়? কেন, তোর প্রেস্টিজে লাগছে? ম্যাম সাহেব, আপনি এসব কথা বাসায় গিয়ে বলেন। না, আমার যেখানে মন চাইবে সেখানেই বলবো। আমি তোর বাসায় থাকি না, তুই আমাদের বাসায় পড়ে আছিস। শুধু তাই না, আমার বাবা মাকেও তুই বশ করেছিস। ম্যাম সাহেব, আপনি শুধরাবেন কবে? কুত্তা, তুই আমাকে কথা শোনাচ্ছিস? আমি তোকে... এই বলে সবার সামনে নীলের গালে থাপ্পড় মেরে দিল দুইটা, মেরে চলে গেল। দোস্ত, তোরে কতবার বলেছি তুই আমার বাসায় এসে থাক, কেন ওই বাসায় পড়ে আসিস? তুই শুধু একবার বল, দেখ ওই মেয়েকে কী অবস্থা করি। মোটেও না, ওর কোনো ক্ষতি করিস না। এত অপমান করে তাও কিসের জন্য পড়ে আসিস? আমি গেছিলাম সেটা ভুলে গেলে চলবে না, জানিস? ঠিকভাবে খেতে পেতাম না। সকালে খাবার জুটলে সারাদিন জুটতো না। আর না ছিল থাকবার জায়গা, না ছিল পড়বার বস্তু। কিন্তু আঙ্কেল আমাকে রাস্তা থেকে তুলে এনে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। জানিস আমার আম্মু আছে কিনা জানি না, তবে আম্মু পেয়েছি। তারা সবাই আমাকে এত ভালোবাসে। শুধু নীলা একটু খারাপ ব্যবহার করে, কিন্তু আমি ওদের নুন খেয়ে বড় হয়েছি। এখন আর বেইমানি করতে হয় নাকি? আর নীলার কথাই আমি কিছু মনে করি না। দেখবি নীলা একদিন ঠিকই বুঝবে, কিন্তু সেদিন কোনো পথই থাকবে না। থাক, বাদ দে, চল বাসায় যাই। চল। নীল বাসায় চলে আসলো। আসবার পর, আম্মু, আম্মু কই গেলে? এই তো, আয় ফ্রেশ হয়ে আস, খেতে দিয়েছি। নীল গিয়ে ফ্রেশ হয়ে আসলো। ক্ষুধা লাগছিল, তাই খাবার নিয়ে বসে আছে। একটু বাদেই নীলা আসলো। এসেই, এই লাট সাহেবের বাচ্চা, দূর হয়ে যা, আমার ক্ষুধা লাগছে। নীলা, দিন দিন মুখের ভাষা কি হচ্ছে? আমি ভাবতেও পারিনি তোমার এত অধঃপতন হবে। হ্যাঁ, এখন তো আমি খারাপ। ঠিক আছে, আমিই চলে যাই। আমি তো এ বাড়ির কেউ না, ওই তোমাদের ছেলে। থাকো ওরে নিয়ে। ম্যাম সাহেব, আপনি মাথা গরম করবেন না। নিন, বসে খেয়ে নিন, আমি সরে যাচ্ছি। নীল, কোথাও যেও না, তুমি এখানেই থাকো। দেখি ওর সুতা কত দূর। না আম্মু, আমি রুমে গিয়ে খাচ্ছি। ম্যাম সাহেব, আপনি খেয়ে নিন। নীল জোর করে উঠে ওর রুমে চলে গেল। কি করবে, দোষ তো নীলের। কারণ নীলা তো আর নীলের বাসায় কি ওকে অপমান করছে না। নীলার বাসায় এসেছে তাই অপমান করছে, চলে গেলে তো আর অপমান করতো না। নীল খেয়ে শুয়ে পড়ল। ইদানিং আঙ্কেল কাজে অনেক ব্যস্ত থাকছে, সেই জন্য ঠিক মতো কথা বলতে পারছে না। বিকাল বেলাতে নীল চলে গেল ছাদে। গিয়ে ছাদে লাগানো গাছ পরিষ্কার করতে লাগলো। তখন নীলা আসলো ওর গাছে পানি দিতে। কুত্তা, তোর এত অপমান করি, তোর কি গায়ে লাগে না? চলে যাস না কেন? তোর কি লজ্জা বলতে কিচ্ছু নেই? ম্যাম সাহেব, এতিম অনাথ এদের লজ্জা থাকে না, আর যেটুকু থাকে সেটা আপনাদের মতো ধনীরা দেখতে পায় না। তোর মুখে মুখে কথা বলার বারটা ইদানিং খুব বেড়েছে। তুই আমার জীবন থেকে সুখ নিয়ে নিয়েছিস। তোর জন্য আমার আম্মু পর্যন্ত আমাকে কথা শোনায়। ম্যাম সাহেব, আপনারা বড় লোক মানুষ। আপনার আম্মুর সামান্য কথায় আপনি যদি কষ্ট পান তাহলে কিভাবে হবে বলুন? আর আমি যে আপনাদের সাথে অপমান থাপ্পড় সহ্য করে আসছি এই এক যুগ ধরে। আছিস কেন? দূর হয়ে যেতে পারিস না? চলেই যেতাম। আছি শুধু আপনার বাবা মায়ের জন্য, তারাই আমার পৃথিবী। আর আপনাদের নুন খেয়ে বড় হয়েছি, কিছু তো শোধ করতে হবে। লাগবে না, তুই দূরে গিয়ে মর তো। ম্যাম সাহেব, আপনি যে আমাকে এত অপমান করেন, এত খারাপ ব্যবহার করেন, তা আপনার কি কখনো মনে হয় নাই যে এটা ঠিক না? তোরে খুন করলেও আমার একটুও সমস্যা হবে না।
তোর মতো ফকিন্নির। দেখুন, কাউকে কষ্ট দিয়ে কিন্তু সুখে থাকা যায় না। আপনার প্রতিটা আঘাতের কথা আমার মনে গেঁথে আছে। আমি তো যাবই না, বরং দেখব কত অপমান করতে পারেন। তোরে আমি খুন করে দিব। মেম সাহেব, একটা কথা বলি, রাগ করেন না। কি কথা? এখন আমি আর ছোট নেই, বড় হয়েছি। আর ফকনি হলেও আত্মসম্মান আছে। তাই বলছি কি, সবার সামনে আর অপমান করেন না, কষ্ট হয়। আমি যদি কোনো ভুল করি তাহলে আমাকে সারাদিন স্যান্ডেল দিয়ে পেটাবেন, তো সবার সামনে অপমান করেন না। এতে আমার থেকে আপনার বেশি সম্মানহানি হবে। আমার সম্মান মানে? দেখুন, সবাই তো জানে আমি আপনার বাসায় কুকুর, কাজের লোক। আমি তো আপনার সাথে খারাপ আচরণ করি। কুকুর মানুষের পায়ে কামড় দেয়, কিন্তু তা করে না। সবার সামনে আপনি আমাকে মারলে সবাই আপনাকে খারাপ ভাববে। সেই জন্য আর সবার সামনে অপমান করবেন না, প্লিজ, দোহাই লাগে আপনার। আমাকে এত জ্ঞান দিতে হবে না। তোর থেকে জ্ঞান নিয়ে বড় হবার ইচ্ছে নেই। লোকে কি বললো তা নিয়ে নীলার কোনো মাথা ব্যথা নেই। নীল উঠে চলে আসলো। নীল জানে নীলাকে বলে কোনো লাভ নেই। নীল বিকালবেলায় রাস্তা দিয়ে হেঁটে বাসার বাইরে যাচ্ছে। তখন নীলাও তার বান্ধবীদের সাথে করে বেড়াতে বের হয়েছে। নীলের সাথে এলাকার অনেক ছেলে বন্ধুত্ব করতে চাইলেও নীল শুধুমাত্র আলামিন, আরফাত, আরমান, ফয়সাল, একাব্বার আর শাওনকে নিজের খুব ভালো বন্ধু ভাবে। নীল সবার জন্য অপেক্ষা করতে লাগলো। খানিক বাদে সবাই আসলে সবাই মিলে ঘুরতে বের হলো। বন্ধু, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? নীলা অনেক খারাপ ব্যবহার করে। আরে না, নীলা খারাপ ব্যবহার করে তাতে কি? ওর বাসায় সবাই তো আছেন, তারা আমাকে তার ছেলের মতো দেখেন, খুব ভালোবাসেন। তাদের ভালোবাসার কাছে নীলার খারাপ ব্যবহার হার মেনে যায়। চল গিয়ে ফুচকা খেয়ে আসি। না থাক। না, চল। সবাই নীলকে জোর করে নিয়ে গেল ফুচকা খাওয়াতে। খানিক বাদে নীলা আসলো ওর বন্ধুদের সাথে। একদম কথা বলবে না, চুপ করে থাক। আজকে কিছু বললে আমি সহ্য করব না। না, ওরে যেন কিছু বলিস না। দেখা যাবে। প্লিজ তোরা ওরে কিছু বলিস না, জানো। এভাবে খানিক বাদে ফুচকা খেতে খেতে নীলা নীলের দিকে এগিয়ে আসলো। ম্যাম সাহেব, কিছু বলবেন? আমরা ফুচকা খাবো, এখান থেকে চলে যা। এই মেয়ে, এটা কি তোমার বাবার জায়গা যে চলে যাবে? প্লিজ তোরা সবাই চুপ কর, চল এখান থেকে, আমরা চলে যাচ্ছি। না, কোথাও যাচ্ছি না। এত যদি সমস্যা হয় আপনি চলে যান। নিজে পারিস না বলে কি বন্ধুকে দিয়ে কথা বলাচ্ছিস? প্লিজ চুপ কর, চল এখান থেকে। ম্যাম সাহেব, আমরা চলে যাচ্ছি। ওই, তুই কেন ভয় পাস ওই মেয়েকে? ও একটা মেয়ে আর তুই ছেলে। তুই ওকে ভয় পাবি না ও তোকে ভয় পাবে? তোদের পায়ে পড়ি, চুপ কর। ম্যাম সাহেব, আপনি কিছু মনে করবেন না। তোর ব্যবস্থা আমি করছি, বাসায় আয়। নীলা রাগ করে চলে গেল। আজকে কপাল খারাপ আছে। তোদের বললাম কথা বলিস না, তবু কি করলি? আর কতদিন চুপ করে থাকবি? ওর কথাই জবাব দে, দেখবি ও আর তোর উপর অত্যাচার করবে না রে, ওরে বকা দিতে হবে না। আম্মু একটু বকা দিলেই কান্না করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। নীলা অনেক আদরের মেয়ে। ঠিক আছে, শোন ওর বকুনি যেমন খুশি। ওই যে ওরে রাগিয়ে দিলি, জানি না বাসায় গিয়ে কি তোলপাড় করে। ও যা বলবে তার কোনো কথাই জবাব দিবি না, দেখবি ও আর কোনো কথাই বলবে না। যা বাসায় যা, আমিও বাসায় যাচ্ছি। নীল সবাইকে বিদায় জানিয়ে বাসায় আসলো। বাসায় আসবার সাথে সাথে কুত্তার বাচ্চা, তুই তোর বন্ধুকে দিয়ে আমাকে অপমান করাস। আজ তোর একদিন কি আমার একদিন। ম্যাম সাহেব, আপনি ওনাদের কথায় কিছু মনে করেন না। আমি ওরে কিচ্ছু বলিনি, তবুও ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আচ্ছা, তোর মাথায় এটুকুও যায় না যে তুই থাকলে আমি বিরক্ত বোধ করি, তবুও কিসের জন্য পড়ে আছিস? ভালোবাসা, আম্মু আর আঙ্কেলের ভালোবাসা আমাকে যেতে দিচ্ছে না। দূর হয়ে যা, এত লোক মরে তুই মরতে পারিস না? দোয়া করুন যাতে তাড়াতাড়ি মরে যায়। যা গিয়ে গাড়ির তলায় মাথা দিয়ে। জানেন, একটা কুকুরকেও মানুষ এত অবহেলা করে না,
যতটা আপনি করেন। মেম সাহেব, আমি মানুষ, পাথর না, আমার কষ্ট হয়। কষ্ট হয়তো আছিস, কেন চলে যা। বললাম না, একটা নিষিদ্ধ মায়া আমাকে ধরে রেখেছে, তা না হলে কবেই চলে যেতাম। জানেন, এতিমদের সাথে ভালো ব্যবহার করতে হয়। আপনি কি বুঝবেন এতিমের কষ্ট? আপনার তো সব আছে। কি রে, কি কথা হচ্ছে? আম্মু, তেমন কিছু না, ওই কলেজের ব্যাপারে কথা বলছিলাম। নীল, গুছিয়ে নাও, আমরা নরসিংদী যাব, আমার বাবার বাড়ি। আম্মু, আপনাকে একবার তো বলেছি কোথাও যেতে ইচ্ছে করে না, আমি বাসায় থাকবো। প্লিজ, দোহাই লাগে আপনার, আমাকে নিয়ে যেতেন না, আপনারা যান। ঠিক আছে নীলা, তুইও গুছিয়ে নে, কাল পর 4টায় ট্রেন। আমি যাব, তাও তোমার ওই বাড়ি? স্নান করার জন্য একটা ভালো বাথরুম নেই, আর রাতের বেলায় সবাই একসাথে ঘুমাবে। আর ওই বুড়ি তো আছেই, আমাকে দেখলেই বলবে, ওই নীলা, তোর চুল এমন কেন, সামনের দিকে এমন করে রং করা কেন, পায়জামা এত ঢিলা কেন, হাতে নখ বড় কেন, আর মাথায় তেল দিয়ে দিই। এসব আদিক্ষেতা দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়, আমি যাবই না। নীলের সাথে থাকতে পারবি? বাসায় নীল আর তুই কোনো ঝগড়া করবি না তো? ওই ছেলেকে ওই একদিন বাসায় আসতে নিষেধ করে দাও, তাহলে হবে। হ্যাঁ, বাড়ির বাইরে থাকবে, নীল বাসায় থাকবে। সে দেখা যাবে। নীল, তুই এমন কেন? ছেলেটার সাথে একটু ভালো ব্যবহার তো করতে পারিস, একটা দিন ভালো ব্যবহার করে দেখিস। আরে আন্টি, মেম সাহেব তো অনেক ভালো ব্যবহার করে, শুধু আপনাদের সামনে আপনাদের দেখানোর জন্য এমন নাটক করেন। থাক, আমি জানি। আসো, খেয়ে নাও। আমি পরে খাবো, আপনারা খেয়ে নিন। নীল জানে নীলা খাবে না, যদি ও খায় সেই জন্য পরে খাবে। ওরা সবাই খেয়ে নিল। নীল গিয়ে রুমে শুয়ে পড়ল। খানিক বাদে আন্টি খাবার নিয়ে নীলের রুমে গেল। নীল, তোকে নীলা খুব কষ্ট দেয়, তাই না? না আম্মু, নীলা অনেক ভালো একটা মেয়ে, ওর ওসবগুলো বেশ ভালোই লাগে। হ্যাঁ, নে, খেয়ে নে। আচ্ছা আম্মু, আমি যদি চলে যাই তাহলে কি আপনি কষ্ট পাবেন? ওই কথা আর একবার বলে দেখ, আমি আর তোর সাথে কথা বলবো না। আমাকে ছেড়ে তুই কোথাও যাস না। কোথাও যাব না। নে, ঘুমিয়ে পড়, কাল ভোরে যেতে হবে। নীলা যদি কিছু বলে তাহলে রাগ করিস না। আরে আমি রাগ করি না। আন্টি নীলকে খাইয়ে দিয়ে চলে গেল। নীল ঘুমিয়ে পড়ল। নীলের ঘুম ভেঙে গেল ভোরবেলায়। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তারপর আন্টি আর আঙ্কেলকে স্টেশনে নিয়ে গেল। নীলাও সাথে গেল। তারপর তাদের বিদায় জানানো হলো। এবার তুই কিসে যাবি? চিন্তা করেন না, আমি এদিকে থাকবো, আপনি বাসায় চলে যান। এই বলে নীল হাঁটতে হাঁটতে ভিড়ের মধ্যে মিশে গেল। আর নীলা বাসায় চলে আসলো। সারা দিন পার হয়ে গেল। সন্ধ্যার একটু আগে নীল আস্তে আস্তে বাসায় গেল। বাসায় গিয়ে দেখে রিয়া, মানে নীলের বান্ধবী, বাসায় এসে নীলার সাথে গল্প করছে। ওই দেখ, নবাবজাদা বাসায় আসছে, এবার আমার মাথা খাবে। সারা দিন কত শান্তিতে ছিলাম, ভাবছিলাম আল্লাহ বাঁচাইছে, কিন্তু না, এবার শনি এসে হাজির হয়েছে। নীল কোনো জবাব না দিয়ে চুপচাপ ওর রুমে চলে গেল। সারাদিন শুধু পার্কের মধ্যে বসেই কাটিয়ে দিয়েছে, ঠিক মতো খাইও নাই। রুমে গিয়ে একটু বিশ্রাম নিতেই শুয়ে পড়ল। নীলা, এই ছেলে আর তুই এক বাসায়? বাসায় আর কেউ নেই? কি আর বলবো বল? যদি কিছু করে, যদি তোর উপর জোর করে? হাসতেছিস কেন? ওরে আমি চিনিও এমন না, আমার সামনে মাথা নিচু করে থাকে, আমার মুখের ওপর কথা বলে না। আর তোর চিন্তাধারা এত কনফিডেন্ট? থাকবেই তো, 10 বছরের উপর আছে আমাদের বাসায়, সারাদিন অপমান করি তো তার কোনো প্রতিবাদ করে না। আর তুই কি বলছিস? তুই যা বলিস তাই বলিস। নীলের মতো একটা ছেলে হয় না। আসলে আমি না এর প্রেমে পড়ে গেছি। ভাই নিয়ে যা আপদ বিদায় হোক। না বাবা, আমার পড়াশোনা আগে, যদি কপালে থাকে তাহলে হবে। থেকে যা আজকে আমার বাসায়। না বাবা,
আমার বাসায় ছাড়া কোথাও ঘুম আসে না, তুই একটু কষ্ট করে নে। রিয়া নীলাকে বিদায় জানিয়ে ওর বাসায় চলে গেল। এখন শুধু বাসায় নীল আর নীলা। নীল ওর রুমে কাত হয়ে শুয়ে আছে, ক্ষুধাও লাগছে। আর নীল যদি এখন বাসা থেকে খাবার খায় তাহলে নীলা আজে বাজে কথা বলবে। তাই নীল আস্তে আস্তে উঠে বাইরের দিকে চলে গেল। যা টাকা ছিল তাই দিয়ে বিস্কিট কিনে বাসায় আসলো। নীলা ড্রয়িং রুমে বসে তা দেখলো। রুমে ঢুকবার সময় নীলা, তা নবাব খ্যাত কোথাও যাওয়া হয়েছিল? একটু বাইরে গিয়েছিলাম। কি করতে গিয়েছিলেন? সিগারেট কিনতে নাকি গাঞ্জা? আমি নেশা করি না। এসব কথা বলেন কেন? তো কি কিনতে গিয়েছিলে? আসলে আসলে কি? খুব ক্ষুধা লাগছিল, তাই বিস্কুট কিনতে গিয়েছিলাম। কেন, বাসায় কি খাবার নেই? আছে, কিন্তু যদি নিয়ে খাই তাহলে আপনি মারবেন, না হলে বকা দেবেন। এতই যখন ভয়ে চলে যাস না কেন? আমি চলে গেলে আম্মু খুব কষ্ট পাবে। আমি ঘুমাবো, একদম বিরক্ত করবি না। আর এমনিতেই কাল খুব সকালে ক্লাস আছে, দূর হয়ে যা। নীল রুমে চলে গেল। গিয়ে পানির বোতল নিয়ে বিস্কুট খেতে লাগলো। তখন নীলা রুমে আসলো। বিস্কিট খেয়ে ক্ষুধা মিটবে? এখন তো পাচ্ছি, কিন্তু কোনো এক সময় পানি ছাড়া কিছুই পেতাম না। ঢং না করে টেবিলে খাবার আছে, যা গিয়ে খেয়ে নে। না, আমার পেট ভরে গেছে। সবাই ঠিকই বলেছে, কুকুরের পেটে ঘি সহ্য হয় না। তোর কাছে ওই বিস্কুটই বেস্ট, তাই খেয়ে থাক। আমার খাওয়া শেষ। সব আগাছা এসে আমার কপালে জুটেছে, কবে যে বিদায় হবে কে জানে। নীলা চলে গেল। যাই হোক, নীলা আজকে তো খেতে বলেছে। নীলার কাছে তাতেই অনেক। নীল বিস্কিট আর পানি খেয়ে ঘুমিয়ে পড়ল। হেমন্তের শেষ, হালকা হালকা শীত নেমে এসেছে। সকালে ভোরবেলায় ঘুম ভেঙে যায়। তখন ঘুম থেকে উঠে সমস্ত কাজকাম শেষ করে বসে রইল নীল। বারান্দায় বসে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। খানিকক্ষণ পর নীলারও ঘুম ভেঙে যায়। নীল তখন চুপচাপ বসেই আছে। নীলা উঠে ফ্রেশ হয়ে বসে আছে। ওই ছোট লোকের বাচ্চা, কই গিয়েছিলি? কোথায় গিয়ে মরলি? নীল নীলার কথা শুনে দৌড়ে সামনে গিয়ে বলল, হ্যাঁ ম্যাম সাহেব, বলুন কি বলবেন। আজকে কি কলেজে যাবি? না ম্যাম সাহেব, আমার শরীর ঠিক নেই, ক্লান্ত লাগছে, আমি যাব না। বাসায় থাক, আর কোনো জিনিস যেন চুরি না করিস। ম্যাম সাহেব, আমি গরিব, এতিম, কিন্তু চোর না। আমাকে এসব বলবেন না, খুব খুব কষ্ট হয়। আমি ক্লান্ত হয়ে গেছি। মরে তো যাস নাই। আমি কলেজে যাচ্ছি, বাসায় যেন কোনো অপকর্ম করিস না। আপনি নিশ্চিন্তে থাকেন। নীলা কলেজ চলে যায়। এবার নীল ভাবছে নীলা কলেজ থেকে এসে কি খাবে। নীলা ভালো করবার জন্য নীল রান্না করতে লাগলো। রান্নার নিয়ম কানুন জানে, তবে এক্সপেরিমেন্ট নেই। কাঁচা হাতে রান্না করতে লাগলো। প্রথমে ভাত রান্না করলো, তারপর ডাল রান্না করলো, কিন্তু মাংস রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেললো গরম তেলে। তবু রান্না শেষ করলো। জানে না রান্না কেমন হয়েছে। সবকিছু সুন্দরভাবে পরিবেশন করলো। ডান হাত অনেক পুড়ে গেছে, তাতে ওর কোনো মাথা ব্যথা নেই। ওর নিজের প্রতি কোনো যত্ন নেই। জ্বর আসলেও কাউকে জানায় না। 12টার দিকে সবকিছু গুছিয়ে বসে রইল। তখন নীলা বাসায় আসলো। বাসা থেকে কি কি আত্মসাৎ করলি? ম্যাম, আমি কিছু নেই নাই। বসে না থেকে রান্না করলে তো পারতিস। এখন তো আমি রান্না করব, তাই গান্ডে পিন্ডে গিলবি। বসে বসে অন্ন ধ্বংস করছিস। ম্যাম সাহেব, আমি রান্না করেছি, আপনাকে রান্না করতে হবে না। রান্না করেছিস, তাও আবার তুই? তো কি শাক পাতা রান্না করলি? আমি তো আসেন, আমি পরিবেশন করে বসে আছি। নীলা গেল। নীলাকে বসতে দিয়ে একটা প্লেটে নীলাকে খাবার পরিবেশন করে দিল।
নীল খেতে গিয়ে থামলো। আমি তো ধান্দা ধরে ফেলেছি। কিসের ধান্দা মেম সাহেব? ওই খাবারে বিষ আছে, আর তুই আমারই বিষ খাইয়ে মেরে আমার সব সম্পত্তি নিয়ে নিবি? ছি ছি, কি বলেন এসব মেম সাহেব? আমি এত নিচ না। এটা একদম ভালো খাবার, এতে কোনো বিষ নেই। এই দেখুন আমি খাচ্ছি। নীল অন্য প্লেট থেকে খাবার চামচ দিয়ে প্লেটে তুলে হাত দিয়ে খাবে, তখনই পোড়া হাতে ঝাল লাগলো। আর নীল জ্বালা সহ্য করতে না পেরে আহ বলে চিৎকার করে উঠল। চিৎকার দিলে কেন? নীল কোনো কথা না বলে হাতটা লুকিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। তাড়াতাড়ি ট্যাপ ছেড়ে দিয়ে ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে রাখলো। নীলা পিছন দিক থেকে খেয়াল করলো। কি হয়েছে হাতে? কিছু না, আপনি বসুন, আমি আসছি। এসে খেয়ে দেখাচ্ছি, খাবারে কিচ্ছু নেই। দেখা তোর হাত। না, আপনি গিয়ে বসুন, আমি আসতেছি। কিন্তু নীলা গিয়ে জোর করে ওর হাত দেখল। জীবনে আজকে মনে হয় প্রথম নীলা নীলকে ছুঁয়েছে। এর আগে গায়ে হাত দিয়েছে, তবে সেটা থাপ্পড়। কিভাবে পড়ালি? কিছু না, আপনি চলুন। নীলা নীলকে হাত ধরে টানতে টানতে ওর রুমের দিকে নিয়ে গেল। এবার ড্রয়ার থেকে স্যাফলন বের করে হাতে লাগিয়ে দিয়ে যাবে, তখনই নীল হাত পিছনে টেনে নিল। এতিমের হাতে আর ক্রিম লাগাতে হবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। চুপ করে থাক ছোট লোকের বাচ্চা। আমাকে বকুনি শোনাবি বলে প্ল্যান করেছিস? চুপচাপ থাক। সোজা হয়ে দাঁড়িয়ে রইল থাপড় খেয়ে, আর নীলা হাতে ক্রিম লাগিয়ে দিতে লাগলো। কিছু খুচরা পাপ করেছিলি, তার শাস্তি। নীলা হাতে ক্রিম লাগিয়ে দিল। তারপর নীলা বাইরে আসলো। নীলা গিয়ে খেতে বসলো। কি দেখছিস? আপনি আমার হাতে। তোর হাতে স্যাভলন লাগিয়ে দিয়েছি, তাই বলে ভাবিস না গলে গেছি। যদি রাস্তার একটা কুত্তা অসুস্থ হয়ে যায়, তাকেও আমি হেল্প করি। ওর তুই তো কোথায় একটা কুকুর আমার মতো অবহেলিত হয় না, যতটা আমি আপনার কাছ থেকে হই। কই, আমি তোর বাসায় গিয়ে অপমান করেছি? ও, তোর তো আমার বাসা নেই। নীলা এসে এক লোকমা খাবার গালে তুলল। তুই রান্না করেছিস? হ্যাঁ, কেন ভালো হয়নি? আসলে কোনোদিন রান্না করি নাই তো, একটু কষ্ট করে খেয়ে নিন। খাচ্ছি, আমার সামনে থেকে যাও। তুই থাকলে খেতে মন চায় না। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। নীল সোজা বাসার বাইরে চলে গেল। বাইরে হালকা করে মেঘ একসাথে জড়ো হচ্ছে। রাতেই বাদল নামতে পারে। নীল সেই দুপুর 3টার সময় গেছেন, আর এখন রাত 11টা বাজতে চলল। তবু বাসায় আসছে না। তখন বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে শীতও লাগছে। বাসার দরজা খোলা আছে। নীলা একটা চাদর গায়ে দিয়ে ড্রয়িং রুমে বসে আছে। রাত 11টা 20-এর দিকে নীল আস্তে আস্তে রুমের দিকে আসলো। ভেজে চাপড় চুপড় হয়ে গিয়েছে, শীতে কাঁপছে। এটা তোর বাসা না যে যেখানে খুশি তখন আসবি। একটা ভদ্রলোকের বাসা, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? নীল শীতে কাঁপছে, কথা বলতে পারছে না। তখন নীল রুমে গিয়ে জামা প্যান্ট পাল্টে গরম জামা কাপড় পরে নিল। নীলা নীলের রুমে ঢুকলো। আমার কথার জবাব দে, কোথায় গিয়েছিলি? বস্তিতে। আজকে খুব একা একা লাগছিল আর ক্ষুধা লাগছিল, তাই ওখানে গিয়ে খেয়েছিলাম। বাসায় কি খাওয়ার নেই? আছে, তবে সেটা নিষিদ্ধ। আমার হাত পুড়ে গেছে, খেতে পারবো না তুলে, তাই ওখানে গিয়েছিলাম। যে চাচি আমাকে মানুষ করেছিল তার কাছে, সে আমাকে খাইয়ে দিয়েছে। তাই বলে বৃষ্টিতে ভিজতে ভিজতে? এই বৃষ্টি কি করবে, আর বৃষ্টিতে ভিজে কান্না করলে চোখের পানিও কেউ দেখতে পায় না। খেয়েছিস রাতে? হ্যাঁ। কি খেয়েছিস, বিস্কুট নাকি মুড়ি? না, চাচি হালকা ডাল আর ডিম রান্না করেছিল, তাই দিয়ে খাইছি। ভালো হয়েছে, বাসায় তো মাংস রান্না করেছিলি, খেয়ে নিতে পারতিস। কুকুরের পেটে কি সহ্য হয় না, ওই ডাল আর ডিমই যথেষ্ট। হ্যাঁ তাই,
আমি ভাবছিলাম আপদ বিদায় হয়েছে, কিন্তু না, এসে জড়ো হয়েছে। নীল কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ল। ক্লান্ত শরীর। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে বাহিরে রোদ উঠে গেছে, আর ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে। এক লাফে উঠে বসলো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে নীলা মন খারাপ করে চেয়ারে বসে আছে। কি হয়েছে নীলা? ম্যাম সাহেব, কি হয়েছে আপনার? দেখ, ভালো লাগছে না, যা আমার সামনে থেকে। কি হয়েছে? শরীর খারাপ নাকি? ম্যাম, কি জন্য মন খারাপ আমাকে বলুন। যাবি আমার সামনে থেকে? আমি কি আপনাকে কোনোভাবে হার্ট করেছি? বলুন আমাকে, মন খারাপ করে থাকবেন না। আমার এমনি মন খারাপ, যা আমার সামনে থেকে, না হলে থাপ্পড় খাবি। আপনি আমাকে যত ইচ্ছা তত থাপ্পড় দেন, কিন্তু মন খারাপ করে থাকেন না। আমাকে বলুন, আমি আপনার মন ভালো করে দেব। যাবি এখান থেকে? একটা জোকস বলি, দেখবেন মন ভালো হয়ে যাবে। দেখো, আম্মুকে ছাড়া কখনো থাকি নেই, আম্মুর জন্য মন কাঁদে। আমি একটা কথা বলবো? কি কথা? চলেন আপনার নানার বাড়ি, আম্মুকে দেখতে পাবেন, সাথে মনও ভালো হয়ে যাবে। না, যাব না। চলুন, দেখবেন আপনার আম্মু নানু সবাই কত খুশি হবে, আর বেড়ানোও হয়ে যাবে। না, যাব না। চলুন না, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। তাহলে টিকিট কাটি, বিকেলে যাব আর সকালে পৌঁছে যাব। তোর সাথে? সমস্যা নেই, আমি আপনার থেকে দূরে থাকব। যা, টিকিট রেডি কর। নীল অনলাইন থেকে 2টা টিকিট বুকিং করলো। নীলা সবকিছু গুছিয়ে নিল। সারাদিন নীল বাহির থাকলো। দুপুরবেলায় বাসায় আসলো। তুই কই থাকছিস সারাদিন? আমার মন খারাপ ছিল, তাই একটু বাইরে গিয়েছিলাম। আপনি গুছিয়ে নিন। ওয়েট কর। নীলা 10 মিনিট বাদে গুছিয়ে নিল। চলুন। তুই ওই গেঞ্জি পরে যাবি নাকি? আমি তো আপনাকে এগিয়ে দিতে যাচ্ছি, আপনার নানার বাসায় যাব না তো। আমি এগিয়ে দিয়ে চলে আসব। কত দূর কি করতে যাবি? আপনাকে এগিয়ে দিতে, আপনার যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি যাচ্ছি। তবুও ভালো জামা কাপড় নে, ফকিন্নির মতো লাগছে। আমি তো ফকিনি, তার আবার কেমন লাগবে? বেশি কথা না বলে যা বলছি তাই কর। নীল ভয় ভয় তাড়াতাড়ি রুমে গিয়ে একটা ভালো শার্ট পরে আসলো। ট্রেনে একদম আমার সাথে কথা বলবি না। নীল নীলার জামা কাপড়ের ব্যাগ নিয়ে নিল, তারপর যেতে লাগলো। 4টার সময় ট্রেনে গিয়ে বসলো। 4:25-এ ট্রেন। নীল আর নীলার সিট একই বগিতে পড়লো। নীল নীলার জন্য স্পেশাল ক্যান্টিনের ব্যবস্থা করেছে। নীল সাইডে দাঁড়িয়ে আছে। ওই, এখানে বস। না, থাক। বস, না হলে অন্য কেউ এসে বসে যদি। নীল গিয়ে নীলার পাশে বসলো। মাঝখানে ব্যাগ। ট্রেন ছেড়ে দিল।